স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর উদ্বোধনী অনুষ্ঠানে অস্ত্র ব্যবহার করে সরকার সরানোর আহ্বান জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর শাহজাহান ওমর। ওবায়দুল কাদের বলেছেন, দেশ বিরোধী একটি মহল সরকার হটানোর ষড়যন্ত্রে লিপ্ত। রাজনীতি মোকাবিলায় অস্ত্র ব্যবহারের আহ্বান ও সাম্প্রতিক রাজনৈতিক ঘটনাবলী নিয়ে আজকের সম্পাদকীয় রাজনীতি মোকাবিলায় অস্ত্র। সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি সম্পাদকীয়তে। আমি ওমর ফারুক। আলোচনার জন্য আমাদের সাথে স্টুডিওতে আছেন অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার, বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা, এবং এস.এম. কামাল হোসেন, সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ আওয়ামী লীগ। এছাড়া অনলাইনে যুক্ত আছেন মোহাম্মদ মুজিবুল হক চুন্নু, এমপি, কো চেয়ারম্যান, জাতীয় পার্টি। আলোচনা শুরুর আগে আমরা দেখে নিচ্ছি প্রধান শিরোনামগুলো। কারাবন্দী লেখক মুশতাকের মৃত্যুর প্রতিবাদে বাম ছাত্র সংগঠনগুলোর বিক্ষোভ, সচিবালয় ঘেরাওয়ের চেষ্টা, বিদেশি দূতাবাসের ভূমিকার সমালোচনা পররাষ্ট্রমন্ত্রীর। এবার রাজশাহীতে ঘোষণা ছাড়াই বন্ধ বাস চলাচল, বিএনপির কর্মসূচি বানচাল করাই উদ্দেশ্য, রাজনৈতিক প্রতিহিংসা থেকে খেতাব বাতিলের সিদ্ধান্ত, মন্তব্য ফখরুলের। মশার দখলে ঢাকা ও চট্টগ্রাম, দিনে রাতে রেহাই নেই অতিষ্ঠ নগরবাসীর। প্রজনন উৎস নিয়ন্ত্রণ করতে ব্যর্থ সিটি কর্পোরেশন, শুরু হচ্ছে বিশেষ অভিযান। মাত্র 13 মিনিটের জন্য ধরা পড়েননি পি.কে. হালদার, ডাকে ইমিগ্রেশনে দেশত্যাগে নিষেধাজ্ঞার চিঠি পৌঁছানোর আগেই পাড়ি দেন সীমান্ত। দায় কার, জানা যাবে 15ই মার্চ। এবং 6 মাসেই শেষ হতে পারে পদ্মা সেতুর স্ল্যাব ও রেলিং নির্মাণ, সার্বিক কাজের প্রায় 90% শেষ, নদী শাসনও এগিয়ে চলছে পুরো দমে। আপনাদের তিনজনকেই স্বাগত জানাচ্ছি আমাদের এই আজকের এই আলোচনায়। আমি প্রথমেই অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার, আপনাকে দিয়েই শুরু করতে চাই, এবং দুটি দিনের দুটি উদ্ধৃতি দিয়ে। গত 28 ফেব্রুয়ারি আপনাদের দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গণতন্ত্রের প্রতি বিশ্বাস দেখিয়ে চরম প্রতিকূল অবস্থাতে স্থানীয় সরকার নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল বিএনপি, কিন্তু এখন আপনারা বলছেন যে আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপি সেই নির্বাচনে অংশ নেবে না। তার দুদিনের মাথায়, বিশেষ করে 28 তারিখ একদিনের মাথায় আপনাদের ভাইস চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর শাহজাহান ওমর বলছেন, এই সরকারকে সরাতে হলে যুদ্ধের বিকল্প নেই, অস্ত্রের বিরুদ্ধে অস্ত্র নিয়েই নামতে হবে। আমার প্রশ্ন হচ্ছে, বিএনপি কি তার যে দাবি দেওয়া, সেই দাবি দেওয়ার আদায়ের যেই পথ, গণতান্ত্রিক পথ, একটি হচ্ছে নির্বাচন, আন্দোলন, সেই গণতান্ত্রিক পথ থেকে কি সরে যাচ্ছে কিনা? একদিন আগে নির্বাচনে আর যাব না বললাম, তারপরে একদিন পরে বলছি যে অস্ত্র নিতে হবে, অস্ত্র নিয়ে সরকারকে মোকাবেলা করতে হবে, উৎখাত করতে হবে। জি, বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সঞ্চালক এবং সম্মানিত আলোচকবৃন্দ, দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। দুইটা বিষয়ই এখন টক অফ দ্য টাউন, বা খুব রাজনৈতিক একটা বিষয়। প্রথম কথাটা হলো, মানুষের যখন দেওয়ালে পিঠ থেকে যায়, মানুষ যখন আর বাঁচতে পারে না, একটা মানুষকে হাত পাও বেঁধে যখন নদীতে বা সমুদ্রে ফেলে দেওয়া হয়, তখন সে একটা খড়কুটা হইলো দিয়ে বাঁচতে চায়। এটা অস্ত্র কি খড়কুটা? আর একটা কথা বলি আমি, এটা দিস ইজ দ্য সাইকোলজি অফ দি হিউম্যান কাইন্ড। এটা একটা প্রতিবাদ। শাহজাহান ওমর সাহেব যে কথাটা বলছেন, এটা একটা শক্ত প্রতিবাদ। কারণ বর্তমান আওয়ামী লীগ সরকার সংবিধানকে লঙ্ঘন করতেছে। সংবিধানে প্রদত্ত জনগণের যে অধিকার, সংবিধানের 3য় চ্যাপ্টারে যেটা বলা আছে, যে অনুচ্ছেদ দেওয়া আছে 27 থেকে 44 পর্যন্ত, সেই অধিকারগুলি সরকার বাস্তবায়ন করতে দিচ্ছে না। সরকার হইল কি? সরকার হইল একটা কনস্টিটিউশনাল অথরিটি। সরকারের যে ব্যাকবোনটা হলো কনস্টিটিউশন।
এটার বাইরে যাওয়ার ক্ষমতা সরকারের নাই। যদি সরকার করে তবে এই সংবিধান লঙ্ঘনের দ্বারা তার বিচার হবে। সংবিধান আন্দোলনের মানে মিন্স হিসেবে বা পদ্ধতি হিসেবে অস্ত্র তুলে কথা বলি, এটা মিস্টার শাহজাহান ওমর যেটা বলছেন সেটা হলো দেশের যে বর্তমান পরিস্থিতি, একটা মিটিংয়ে দাঁড়ালেই একটা মিছিল করতে দেয় না, মিটিং করতে দেয় না। এমনকি সরকারের বিরুদ্ধে যেই কথা বলে, বিএনপি তো সরকারের 1 নম্বর অ্যালার্জি, যেই কথা বলে তাদেরকেও রাজপথে পিটানো হয়। সেগুলি নিয়ে আপনারা কথা বলবেন, কথা বলা উচিত। শুধু বিএনপিকে ধরবেন তা না। এই যে দেখেন, এই যে একজন নাম মুস্তাক, যে একজন লেখক জেলখানায় তার মৃত্যুবরণ করলো। তার মৃত্যুবরণ করার পর যে এই দেশের ছাত্ররা, বিএনপি না, বিএনপি পরে করছে, কিন্তু প্রথম যে বামপন্থী ছাত্র সংগঠনগুলো করলো, প্রতিবাদ করলো, সেই প্রতিবাদটাও পুলিশ কীভাবে নির্মমভাবে তাদের প্রহার করলো, কীভাবে অমানসিকভাবে তাকে নির্যাতন করলো। এই নির্যাতনটা করার জন্য সংবিধান বা নৈতিকতা বা মানবতা বা আন্তর্জাতিক কোনো আইন পুলিশকে তো সেই ক্ষমতা দেয় নাই। কিন্তু পুলিশ তো যে অস্ত্রের ব্যবহারটা করতেছে এটা অবৈধভাবে করতেছে, অবৈধ প্রয়োগ করতেছে। এই যে একটা মিটিং তো অনেক সময় সরকারও পারমিশন দেয়। আবার কত বড় কৌশল দেখেন, বিএনপির মিটিংগুলো তো অনেক লোক সমাবেশ হয় দেখা। এই কামাল ভাইয়ের এলাকা খুলনাতে তো এটা পিটানি দিল, দিয়া ওই জায়গায় নির্দিষ্ট স্থানে করতে দিল না, তারা পার্টি অফিসের সামনে এসে করলো। রাজশাহীতেও, খুলনাতেও বাস বন্ধ করে দিছে, এবং এই রাজশাহীতে ঘোষণা ছাড়াই বাস বন্ধ করে দিয়েছে। কারণ সরকার ব্রিটিশ পার্লামেন্টে বলে যে ব্রিটিশ পার্লামেন্টের একটা পুরুষকে নারী এবং একটা নারীকে পুরুষ বানানো ছাড়া সবই করতে পারে। আর বাংলাদেশের সরকার সবই পারে, পার্লামেন্ট লাগে না। এবং নৈতিকতা হোক অনৈতিকতা হোক, সেটা যেটি বলেছেন সেটি কি উনি আক্ষরিক করতে বলেছেন নাকি মানে একটা রাজনৈতিক, এটা হলো একটা রাজনৈতিক তার সেন্টিমেন্ট, এটা সেন্টিমেন্টের জায়গা থেকে এটা সেন্টিমেন্টকে তিনি প্রকাশ করছেন। তিনি ইন ট্রু সেন্স যে পুলিশ গুলি করে দেখে পুলিশরা আবার গুলি করবে, এই সেন্সে তিনি বলেন না। এটা রাজনৈতিক ভাবে এটা তার মনের যে ক্ষোভের বহিঃপ্রকাশ। এটা আমরা বলি না যে জেলের তালা ভাঙবো, যদি সেটা একজন বলে। একই সভায় যখন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ও বলেন যুদ্ধ ছাড়া, দেশ স্বাধীন, যুদ্ধ ছাড়া শুধু ভাষণ দিয়ে গণতন্ত্র পুনরুদ্ধারও হবে না, তো সেটি আসলে মানে একদমই রাজনৈতিক বক্তব্য হিসেবে কি নেওয়া যায় কিনা, যখন একই সবাই 2 জন কেন্দ্রীয় এবং দায়িত্বশীল শীর্ষ নেতা যখন একই ভাষায় কথা বলেন। বাংলাদেশের স্বাধীনতা দেখেন, বাংলাদেশের যে মানুষের অধিকারের জন্য যে সময় বিভিন্ন সময়, তৎকালীন সময়ে তো বঙ্গবন্ধুর ভাষণগুলি মানুষকে ফলো করছে। সেই সময়ে ও ঘটনাগুলি দেখেন যে তখনও বলা হয়েছে মানুষকে ঐক্যবদ্ধ করার জন্য বলা হয়েছে। যেমন মাওলানা ভাসানী সাহেব বলছেন, অত্যন্ত শ্রদ্ধেয় নেতা, যে আগুন জ্বালাও। পরবর্তী সময় তিনি বলছেন যে আমি মনের আগুন জ্বালালে বলছি। এটা তো পলিটিক্যাল একটা ইনস্ট্যান্স আছে। এই যে একটা লিটারেলি সাংবিধান আর আবিধানিক অর্থে এটা আপনি ধরতে পারেন, যেটা যে শাহজাহান ওমর যেটা বলছে যে অস্ত্র ব্যবহার করতে হবে, এটা যে মাওলানা ভাসানী সাহেব বলছে যে আগুন জ্বালাও, আগুন জ্বালাও, কিন্তু তিনি বলছেন মনের আগুন জ্বালাও। এটাও সেভাবে রাজনৈতিক ভাবে তিনি দেশের বর্তমান পরিস্থিতিটা তিনি বোঝা যাচ্ছে তার বক্তব্যে। কি বোঝা যাচ্ছে? যে আওয়ামী লীগ সরকার পুলিশকে অস্ত্রগুলিকে অবৈধভাবে ব্যবহার করতে দিচ্ছে, এবং বলছে, পুলিশের আইজি বলছে যে আমাদের লাঠি বা অস্ত্র দিচ্ছে, তো এটা তো এই ধরনের একটা কথা বলছে, এটা তো দেখার জন্য দেয় নাই, এটা কাজে লাগানোর জন্য, এই ধরনের একটা কথা। সেক্ষেত্রে তিনিও মিন করেছেন যে আইন শৃঙ্খলা যদি অবনতি হয় তাহলে সেটা আমি আপনার কাছে ইন্ডিয়ান স্লোগান দেই ডায়লগ, ইন্ডিয়ান স্লোগানের মধ্যে আমি উর্দুতে বলতে পারবো না। সেটা বলছে যে পুলিশ বলতেছে আর কি, পুলিশ যে অভিনয় করছে যে আমি মারলে হবে এনকাউন্টার, তুমি যদি আমাকে মারো তবে হবে মার্ডার। তো এখন তো আইনটাও তো অপপ্রয়োগ হচ্ছে, পুলিশের কাছে অস্ত্র দেওয়া হয়েছে দেশের মানে অনেক কঠোর ভাষায় এবং একদম চরম অবস্থায় বলা যায়। এবং যেটি বলা হচ্ছে বিএনপির পক্ষ থেকে যে সরকারি বিরোধী পক্ষকে এবং বিরোধী স্বরকে
এই ধরনের কথা বলতে এবং এই 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 জায়গায় যেতে আসলে বাধ্য করছে? আপনারা ধন্যবাদ, বিজ্ঞ আলোচকদের ধন্যবাদ, দর্শক শ্রোতাদের ধন্যবাদ। দেখেন, এই বছর স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী এবং সর্বকালের সর্বযুগের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী। এই বছরেই বাঙালির ইতিহাসে একটি ঐতিহাসিক ঘটনা ঘটেছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের নেতৃত্বে 3.5 বছরের যে ধ্বংসস্তূপের বাংলাদেশ ছিল, সেই বাংলাদেশকে স্বল্পোন্নত বাংলাদেশে উনি উন্নতি করেছিল, ওনাকে হত্যা করা হয়েছিল। এবং 50 বছরের মাথায় যে সুবর্ণ জয়ন্তীতে যে বঙ্গবন্ধু তার জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সেই স্বল্পোন্নত বাংলাদেশ উন্নয়নশীল বাংলাদেশে রূপান্তরিত হয়েছে। আমি প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই, উন্নয়ন, সমৃদ্ধি, শান্তির প্রতীক, যার সততা, যার দক্ষতা আজকে বাংলাদেশটাকে এই জায়গায় নিয়ে এগিয়ে নিয়েছে। ব্যারিস্টার ওমর সাহেব যে কথা বলেছেন এটা স্বাভাবিক, কারণ ওনাদের নেতা জিয়া রহমান সাহেব আপনার অস্ত্র থেকে আপনি কি মনে করছেন যে উনি আক্ষরিক অর্থেই বলেছেন এটা? না, ওনাদের অভ্যাস এটা, ওনাদের রাজনৈতিক জন্ম হচ্ছে এই অস্ত্র থেকেই ক্ষমতা নেওয়া। এবং এটা বিচারপতি সায়েম সাহেবের একটা লেখা ছিল, সেই লেখাটা ছিল অ্যাক্ট বঙ্গভবন লাস্ট ফেজ, এবং এটা প্রকাশিত ছিল 1988 সালে। এবং বিএনপি 91 সালে ক্ষমতায় এসে এই বইটা বাজেয়াপ্ত করেছেন। সেই বইতে উনি সুস্পষ্টভাবে লিখেছিলেন ওনার বক্তৃতা, যে জিয়া রহমান রাত 11টার পরে গেলেন, আমাকে বললেন সাইন ইট, কাগজটা দেখলাম আমার পদত্যাগপত্র। আমি জিয়া রহমানের দিকে তাকালাম এবং উনি আমার বিছানার পর পাটা উঁচিয়ে রাখলেন, এক হাতে অস্ত্র, এক হাতে হচ্ছে লাঠি, আবার বললেন সাইন ইট। আমি ভয়ে সাইন করলাম। অর্থাৎ অস্ত্র ঠিকই জিয়া। আর আমার ভাই তৈমুর আলী খন্দকার সাহেব অ্যাডভোকেট মানুষ, উনি সংবিধানের কথা বললেন। জিয়া রহমান সাহেব রাষ্ট্রপতি নির্বাচন করেছিলেন সংবিধানকে লঙ্ঘন করে, এবং 2 বার সংসদে এনেছিলেন, উনি অধ্যাদেশ দিয়েছিলেন। 13 অধ্যাদেশ, দ্বিতীয়বার 13 অধ্যাদেশ দিলেন। সেই অধ্যাদেশে উনি রাষ্ট্রপতি নির্বাচন করলেন। যখন আর্মি অ্যাক্ট অনুযায়ী দেখলেন যে এই নির্বাচনেও উনি অবৈধ রাষ্ট্রপতি, তখন উনি ব্যাক ডেটে জিয়া রহমানকে চিফ অফ আর্মি স্টাফ করলেন। উনি 31শে ডিসেম্বর পর্যন্ত, 78 সালে 1 ডিসেম্বর পর্যন্ত মানে সেনাবাহিনীর প্রধান ছিলেন। তখন উনি প্রতিরক্ষা সচিবকে ডেকে এনে উনি কিন্তু জিয়া রহমানকে ব্যাক ডেটে, ইরশাদ সাহেবকে ব্যাক ডেটে উনি কিন্তু চিফ অফ আর্মি স্টাফ করলেন। এটা সংবিধানে। এরপরে তো আমি আপনাকে বলি, বিএনপি নানা সময়ে গণতান্ত্রিক প্রক্রিয়া নির্বাচনে অংশ নিয়েই ক্ষমতায় গিয়েছে। গণতন্ত্রের কথা বলে, এখন যে তাদেরকে এই ভাষায় যারা কথা বলছেন, সেই জায়গাটাতে আপনারা তাদেরকে ঠেলে দিচ্ছেন কিনা? না, আমি ঠেলে দিচ্ছি না। দেখেন, মানুষ বিএনপি রাস্তায় নামলেই হচ্ছে পেট্রোল বোম। বিএনপি কিন্তু আন্দোলনে আছে। 2015 সালে বেগম খালেদা জিয়া অবরোধের কর্মসূচি দিয়েছিলেন। সেদিন উনি অবরোধে নামতে চেয়েছিলেন, কাজের বুয়া ছাড়া কেউ তার সাথে ছিল না। এবং বিএনপি কি করলেন, সারা দেশে মাঠে না নেমে, জনগণকে ঐক্যবদ্ধ না করে পেট্রোল বোমা দিয়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর 20 জন লোককে হত্যা করলেন, 131 জন নিরীহ মানুষকে হত্যা করলেন। এইটা বিএনপি। সেই অবরোধ কিন্তু এখন আছে। উনরা বলেন অত্যাচার নির্যাতনের কথা। ওনাদের নেতা বি চৌধুরী মোটর সাইকেল তুলে দিছিল, মুক্তাঙ্গনে বি চৌধুরী সমাবেশ ছিল, যেতে পারেননি। এই যে বি চৌধুরী দৌড়চ্ছে মোটর সাইকেল দিয়ে, যুবদল, ছাত্রদল, পুলিশ পাশে দাঁড়াইছে, বি চৌধুরী। সেটার তো বিএনপি ভোগ করেছে। আমি আপনার বলি না, এই জায়গায় এইরকম না কিছু করবে কি? যাবে না, করবে না। আওয়ামী লীগ সমাবেশে বিশ্বাস করেন, এই দেখেন এই যে এখন যে বলা হচ্ছে যে আজকে হেডলাইন যে আপনারা বাসই বন্ধ করে দিয়েছেন। না, বাস আমরা বন্ধ করিনি। বাস সাধারণ মানুষ ভয়তে বন্ধ করেছে। কারণ আমি একটা উদাহরণ দেই, যে দলের সিনিয়র নেতা বলেন অস্ত্রের ভাষায় কথা বলতে হবে, তাহলে সাধারণ মানুষ রাস্তায় থাকবে? সাধারণ মানুষ বিএনপির সমাবেশে যে বিএনপি কি বলে শুনতে যাবে? যখন বলে যে অস্ত্রের মাধ্যমে সরকারকে উৎখাত করবে, এই অস্ত্রের কথা শুনলে আমার ভাই বললেন যে মৌলানা বাসানী সাহেবের স্লোগানটা উল্লেখ, জালো জ্বালো আগুন। আমরাও বলি জালো জ্বালো আগুন জ্বালো, ঠিক আছে, কিন্তু আমরা বলি না যে অস্ত্র দিয়ে সরকারকে উৎখাত করতে হবে। অস্ত্র দিয়ে সরকারকে এই গণতান্ত্রিক আন্দোলনে কেউ বলেনি। বঙ্গবন্ধু 7ই মার্চে কখনো বলেনি অস্ত্র দিয়ে উৎখাত করতে হবে। আপনি 7ই মার্চের ভাষণ দেখেন, এই যে মাস কিন্তু মানুষকে ঐক্যবদ্ধ করতে ওনারা অস্ত্র দিয়ে। এবং ওনাদের কেন জনগণ ওনাদের সমাবেশে যাবে? ভয়তে বাস্তব বন্ধ হয়ে যাবে। কারণ আপনি উত্তরার নির্বাচনে আপনি দেখেছেন, হ্যাঁ, সেই নির্বাচন নিয়ে প্রশ্নবিদ্ধ থাকতে পারে। বিএনপি একটি শান্তিপূর্ণ সমাবেশ করেছিল, সেই সমাবেশে কিন্তু পুলিশ বাধা দেয়নি। নির্বাচনের দিন আপনারা সাক্ষী। কিন্তু সেই সমাবেশ থেকেই পাশেই পুলিশ ভ্যানে পেট্রোল গান দিয়ে আগুন ধরিয়ে দেওয়া হলো, গান পাউডার দিয়ে। এবং একই সময় 9টি জায়গায় গান পাউডার দিয়ে আগুন ধরিয়ে দিল। তাহলে বিএনপির সমাবেশের কথা শুনে তো বাসের মালিক রাখবে যে বাস মাঠে রাখবো না, কারণ ওরা গান পাউডার দিয়ে আগুন ধরাই দেবে। তো
তাহলে উনি বাসটা কেন মাঠে রাখবে? যার ফলে বাসের মালিকরা বাস বন্ধ করে দিচ্ছে। সরকার কেন বন্ধ করতে যাবে? সরকার তো বলেনি যে পরিবহন ধর্মঘট করেন, পরিবহন বন্ধ করেন। উনাদের ভয়ে, উনাদের ভাষায়, উনাদের কথা, আমি একটা কথা বলি, দেখেন রাজনৈতিক শিষ্টাচার কোথায় বলে, উনাদের একটা জেলা, সেই ক্ষেত্রে তো আপনার সাধারণ মানুষের ভোগান্তি লাঘবের জন্য সরকারের দায়িত্ব আছে, যেন এই গাড়িগুলো চলে। সেই ক্ষেত্রে তো আপনাদের কোনো তৎপরতা দেখা যাচ্ছে না। সরকারের দায়িত্ব আছে গাড়ি, তাহলে সরকার ওই গাড়ি পুলিশ দিয়ে চালাইতে হবে। হ্যাঁ, চালাবেন। সাধারণ মানুষের সাধারণ মানুষ কোথায় যাবে? পুলিশ দিয়ে। সাধারণ মানুষ তো ওই দিন ঘর থেকে বেরোবে না, যেখানে বিএনপির সমাবেশ দেখে সাধারণ মানুষ ঘর থেকে জি, আমি নিশ্চয়ই আপনার কাছে আবার আসবো। মুজিবুল হক চুন্নু এমপি, আপনার কাছে আসতে চাই। সেটি হচ্ছে যে আমি যেটি মানে দুইটি পয়েন্ট আপনার কাছে জানতে চাই। একটি হচ্ছে বিএনপির দুইজন শীর্ষ নেতা যেটি বলেছেন অস্ত্র নেয়ার কথা বা অস্ত্র ব্যবহার করতে হবে, যেটিকে অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার বলছেন যে উনি একটি চেতনা বা একটি আবেগের জায়গা থেকে বলেছেন, উনি ওইভাবে হয়তো মিন করেননি। আপনি কি মনে করেন যে সেটি মিন করেছে কিনা? এছাড়া কামাল ভাই যেটি বলছেন যে সরকার আসলে বাধ্য করছে না, যদিও বিরোধী অনেক পক্ষই বলছে আসলে সরকারই মানে কঠোরতার এমন পর্যায়ে গিয়েছে যে তার বিরোধীদেরকেও কঠোর হতে অবস্থান নিতে বাধ্য করছে। এই দুইটি পয়েন্টে আপনার কি মত? আপনাকে ধন্যবাদ, এবং আপনার মাধ্যমে দুজন আলোচক, সম্মানিত আলোচক আমার খুব পরিচিত, তাদেরকে ধন্যবাদ। আর এটা মার্চের 1 তারিখ, এটা স্বাধীনতার মাস। আমি স্বাধীনতার মাসে যারা আমাদের যুদ্ধে শহীদ হয়েছিলেন এবং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তাদের আত্মার প্রতি আমি শ্রদ্ধা জ্ঞাপন করছি। আমি একটা জিনিস অবাক হই, সেটা হলো যে আজকে যে দুই আলোচক আছেন, একজন বিএনপির এবং একজন আওয়ামী লীগের, তারা দুজনে কিন্তু একদিন আন্দোলন করেছিলেন আমাদের বিরুদ্ধে, এরশাদ সরকারের বিরুদ্ধে, গণতন্ত্র কায়েম করার জন্য এবং নির্বাচন সুষ্ঠু করার জন্য। কিন্তু আজকে দেখেন সেই দুই দলের দুইজন যেভাবে বক্তব্য রাখছেন, তারা আমাদেরকে বলতেন স্বৈরাচার। এখন তো তারাই একজন আরেকজনকে বলছেন স্বৈরাচার, একজন আরেকজন বলতেন যে কারো অধীনে সুশাসন নাই। যাই হোক, আমি একটা জিনিস বলি, সেটা হলো যে যেহেতু আমরা এখন পর্যন্ত গণতান্ত্রিক পরিবেশে এবং পরিস্থিতির মধ্যে আছি, এই পরিস্থিতিতে কোন রাজনৈতিক দলের নেতা যদি বলেন যে অস্ত্র দিয়ে মোকাবেলা করবেন, এটা আমি মনে করি যে এটা সঠিক না। কারণ বাংলাদেশের মানুষ অস্ত্র দিয়ে কোনো নির্বাচিত সরকারের বিরুদ্ধে মোকাবেলা করবে, এটা কেউ সাপোর্ট করবে না। আর যেটা তৈমুর আলম সাহেব যেটা বলেছেন যে ওনাদের নেতা যেটা শাহজাহান ওমর, তিনি এই কথা এমনি বলেছেন, তবে আমি মনে করি না এমনি বলেছেন। কারণ শাহজাহান ওমর সাহেব কিন্তু বিএনপির সর্বোচ্চ পর্যায়ে একজন নেতা, একজন বীরুত্তম, এবং তিনি একজন ম্যাচিউরড, একজন সিনিয়র লিডার। তিনি যখন একটা কথা বলেন পাবলিকলি এই ধরনের, তখন সেটাকে আমার মনে হয় যে কিছু একটা মিন করে বলেছেন। জাতীয় পার্টি সবসময় নির্বাচনমুখী দল। সরকারের পরিবর্তন করতে হলে নির্বাচন ছাড়া কোন সরকার পরিবর্তন করা সম্ভব নয়, এবং অন্য কোন দরজা দিয়ে কেউ চিন্তা করতে পারেন, বাট জাতীয় পার্টি সেই চিন্তা করে না। জাতীয় পার্টি ক্ষমতা আসতে পারুক বা না পারুক, নির্বাচনের মাধ্যমেই তারা সবসময় রাজনীতিতে অংশগ্রহণ করে যাবে। এটি আমাদের দল এবং এটি আমাদের নেতা। অ্যাডভোকেট খন্দকার যেমনি ভাবে বলছেন যে যদি বলেও থাকেন তাহলে সেটি আসলে সরকারের কঠোর অবস্থানের কারণেই সেটি বলছে, সরকার বাধ্য করছে এই এরকম বলতে। দেখুন, সরকারের তো অনেক ভুল ত্রুটি আছে, সন্দেহ নেই। হ্যাঁ, বিএনপি যারা, তারা ফ্রিলি মিটিং করতে পারছে না, নানান সমস্যা আছে, তাদের অনেক নেতার বিরুদ্ধে মামলা আছে, কর্মীর বিরুদ্ধে মামলা আছে। হ্যাঁ, তারা হয়রানির অস্বীকার, অস্বীকার যদি আমরা কেউ করি ঠিক না। এটা ঠিক যে সরকারের পক্ষ থেকে বিভিন্ন সময় সরকার দলের পক্ষ থেকে হ্যারাসমেন্ট হচ্ছে, তবে হ্যারাসমেন্ট হওয়ার কারণে যে অস্ত্র নিতে হবে এটা ঠিক না। কারণ বিএনপি জন ক্ষমতা ছিলেন, তারাও কিন্তু আওয়ামী লীগের নেতাদের বিরুদ্ধে অনেক মামলা দিয়েছেন। নাসিম সাহেবের মাথা ফেটেছিল, মতিয়া চৌধুরীকে ফার্ম গেটে একদম পুলিশের শুয়ে তাকে আহত করেছিল, আরো অনেক মামলা হয়েছিল। আওয়ামী লীগ কিন্তু সেদিন অস্ত্র নেয় নাই, তারা জনগণকে সম্পৃক্ত করার জন্য চেষ্টা করেছে। আমি তো মনে করি যদি সরকারের বদলি থাকে এবং সরকারি দল যদি বা সরকার যদি বিএনপি কর্মীদের হয়রানি করে, তাহলে তারা জনগণের কাছে যাবেন, তারা জনগণকে সম্পৃক্ত করে সরকারকে হটানোর চিন্তা করবেন, সরকারের বিরুদ্ধে আন্দোলন করবেন, সরকারের বিরুদ্ধে চেষ্টা করবেন, অস্ত্র কথা কেন বলবেন? আর যেটা তৈমুর ভাই বলছেন সেটা আসলে ওনারা বলে ফেলেছেন, এটাকে তিনি হালাল করার জন্য যুক্তি দিচ্ছেন। আসলে এটা হালাল করার যুক্তি না। আমার মনে হয় যে এটা উনি যেভাবেই বলুক, এই বলাটা জাতীয় পার্টির পক্ষ থেকে আমরা বলবো যে বলাটা ঠিক হয় নাই। কারণ অস্ত্র দিয়ে কোন সরকারের বিরুদ্ধে, গণতন্ত্র সরকারের বিরুদ্ধে অস্ত্র দিয়ে
আপনারা সংগ্রাম করবেন, এটা কেউ জনগণ সাপোর্ট করবে বলে আমার মনে হয় না। আরেকটা কথা হলো যে আমি আপনাকে একটু মনে করতে চাই 1991 সাল থেকে 96 সাল পর্যন্ত আমরা ক্ষমতা ছিলাম, আমাদের বুদ্ধি যাই ছিল, আমরা আন্দোলন করেছিলাম, আমরা ক্ষমতা ছেড়ে নির্বাচন অংশগ্রহণ করেছিলাম। আমাদের নেতা হোসেন মোহাম্মদ এরশাদ জেলখানা থেকে নির্বাচন করে 5টি আসন জয়লাভ করেছিল। তারপর 91 থেকে 96 সাল পর্যন্ত আমরা কোন রাস্তায় একটা মিটিং করতে পারি না, একটা মিছিল করতে পারি না। মিটিং করতে গেলে পুলিশ মার, এমন পিটানো, বলা যে ভাই পিটান কেন, বলো উপরের নির্দেশ। কাজে এটা তো আপনাদের অভ্যাস। বিএনপি যারা করেন, আপনারা তো এই কাজটি করেছেন, এখন আর আওয়ামী লীগের দোষারোপ করে লাভ কি? কারণ আপনারাই তো আওয়ামী লীগ শিখিয়েছেন। এটা মানে মুজিবুল হক জন্য এমপি, আপনাকে ধন্যবাদ। আমি অ্যাডভোকেট খন্দকার আবারও আপনার কাছেই আসতে চাই। সেটি হচ্ছে যে আজকে যেই দুজন শীর্ষ নেতার বক্তব্য নিয়ে আমরা কথা বলছি, তারা দুজনই হচ্ছে কথা বলেছেন বাংলাদেশের স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী যে উদযাপনের যে আপনাদের যে কর্মসূচি, সেই কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে কথা বলেছেন, এবং সেই অনুষ্ঠানটি হয়েছে লেকশোর হোটেলে গুলশান এলাকায়। আমি আপনার কাছে আপনার দিকে যেই জায়গাটি দৃষ্টি আকর্ষণ করছে সেটি হচ্ছে যে এই সুবর্ণ জয়ন্তী উপলক্ষে আরও অন্যান্য রাজনৈতিক সংগঠনও কিন্তু এই মার্চের 1 তারিখে তাদের কর্মসূচি শুরু করেছে। যেমন শহীদ মিনার থেকে আগামীকাল জাসদ তাদের কর্মসূচি শুরু করবে, তারপরে গণসংহতি আন্দোলন, ছাত্র যুবক শ্রমিক পরিষদ, ভাসানী অনুসারী পরিষদ, রাষ্ট্রচিন্তা, তারা আসলে করবেন হচ্ছে আপনার শিখা চিরন্তনী, কেউ হচ্ছে শহীদ মিনার থেকে। কিন্তু আপনারা এই প্রেস ক্লাব থেকে গিয়ে সেখানে গুলশান একটা অভিজাত এলাকায় এরকম একটা প্রোগ্রাম কেন করলেন, মানে যেখানে আপনি দেখছেন যে বিএনপি কোনো অনুষ্ঠান, কোনো প্রোগ্রাম, কোনো সভা, কোনো সমাবেশ কি এই পুলিশের অত্যাচার, নির্যাতন, এই মারপিট ছাড়া করতে পারছে? সেখানে একটা সিস্টেমেরও একটা ব্যাপার আছে। এই আলোচনাটাই কিন্তু এই অনুষ্ঠানটার মধ্যে কিন্তু বাংলাদেশের বিভিন্ন জেলায়, বিভিন্ন উপজেলা থেকে নেতাকর্মীরা অংশগ্রহণ করছে। সেটা ওই টেকনিক্যাল ব্যাপার আছে, ভিডিও কনফারেন্সের মাধ্যমে অংশগ্রহণ করার একটা সুযোগ ছিল, যেই সুযোগটা এই প্রেস ক্লাবের মধ্যে নাই। প্রেস ক্লাবের সামনে যে রাস্তায় যেটা আমরা করি সেই জায়গায় নেই। এই জন্যই বাধ্য হয়ে একটা সিকিউর প্লেসের মধ্যে এটা করা হয়েছে। আর বিএনপি তো করে, বিএনপি তো রাজপথে থাকে, রাজপথে আন্দোলন সংগ্রাম করে না, বিএনপির পিটাই করতে গা ইয়ে তো বলছে, কামাল ভাই তো বলছে যে এখনও বিএনপি আন্দোলন আছে, আন্দোলন তো করে, কিন্তু কতটা বিএনপিকে গলা টিপে হত্যা করার জন্য সরকার সব যে এটা কী বদ্ধপরিকর, এই অবস্থার মধ্যে সরকার চলে গেছে, যার জন্য নাকি বিএনপির নেতারা তাদের পরিস্থিতিটা বোঝানোর জন্য এইসব কথাবার্তা বলে। আরেকটা কথা বলছে চুন্নু ভাই, যে কথাটা বলছে যে তারা নির্বাচনে বিশ্বাসী, এবং এরশাদ সরকার এরশাদ সাহেব জেলখানায় থেকে 5টা আসনে তিনি জয়লাভ করছেন। এখন কথাটা হলো সেটা হলো নির্বাচন। বর্তমান তো নির্বাচন হচ্ছে না, নির্বাচনের নামে সার্কাস হচ্ছে। এমন পরিবেশ পরিস্থিতি সৃষ্টি করা হয় যে পরিস্থিতিতে কোনো ক্যান্ডিডেট সেখানে দাঁড়াইতে পারে না, কোনো সমর্থন। উনি এটাও বলেছেন আপনারা জাতীয় পার্টিকে একদমই রাজপথে দাঁড়াতেই দেন নাই। হ্যাঁ, এটাও বলছে। তবে আমি মনে করি দেশটা যেহেতু আমাদের স্বাধীন দেশ, একটা রাজনৈতিক একটা ঐক্য থাকা উচিত, রাজনৈতিক একটা নর্মস থাকা উচিত। সে যে একটা পলিটিক্যাল পার্টি, একটা রাজনৈতিক ঐক্যটা কিভাবে হবে? আপনারা যদি মানে ঐক্য বলতে নর্মসের কথা বলছি আমি, ঐক্য বলতে যে বিএনপি আওয়ামী লীগের সাথে বিলীন হয়ে যাবে, আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টির সাথে বিলীন হয়ে যাবে, তাদের সাথে এক সুরে কথা বলে, সেটা বলছি না। আমি বলছি একটা নর্মস থাকা উচিত, যে একটা পলিটিক্যাল পার্টি একটা পার্টির প্রতি শ্রদ্ধা থাকবে। শ্রদ্ধাটা কি পর্যন্ত থাকবে? যতটুক সংবিধান পারমিট করে। সংবিধান যেটা আজকে তো সংবিধান পারমিট করে না। আমি একটু অ্যাড করি, আপনিই বলবেন। সেটি হচ্ছে যে আপনারা প্রথমবারের মতো এবার 7ই মার্চের কর্মসূচি দিয়েছেন, এবং সেটিকে ওবায়দুল কাদের সাহেব স্বাগত জানিয়েছেন। যদি আপনারা বলেছেন যে ওনারা যে দৃষ্টিভঙ্গিতে দেখেন সেই দৃষ্টিভঙ্গিতে বিএনপি দেখছে না, ঠিক আছে, কিন্তু আপনারা আবার রজত জয়ন্তীর, সুবর্ণ জয়ন্তীর একদম শুরুর দিন যেই কর্মসূচিটা করছেন সেটিতে আবার সরকারের বিরুদ্ধে অস্ত্র নেওয়ারও ডাক দিচ্ছেন। তাহলে সেইখানে আসলে রাজনৈতিক সহাবস্থানটা কিভাবে নিশ্চিত হবে? সেটা প্রথম কথাটা হলো যে বিএনপি ইতিহাসের বিকৃতি করে না, ইতিহাসের মূল্যায়ন করে। এবং বিএনপি আপনার দেখবেন যে বিএনপির মধ্যে গুণগত অনেক পরিবর্তন আসছে। সেটা হলো যে এই যে 7ই মার্চ কিন্তু এটা আন্তর্জাতিকভাবে স্বীকৃতিপ্রাপ্ত একটা ভাষণ,
এবং এটা বাংলাদেশের ইতিহাসের একটা গুরুত্বপূর্ণ বিষয়, একটা দিক নির্দেশনা বিষয় ছিল। সেই হিসাবে বিএনপি কিন্তু এটাকে স্বীকৃতি দিচ্ছে এবং এই 7ই মার্চকে পালন করার জন্য ওপেন ঘোষণা দিচ্ছে। এটাকে সরকারের উচিত বিএনপিকে স্বাগত জানানো, সরকারের দায়িত্ব হবে বিএনপিকে স্বাগত জানানো। এটা না করে তো বিএনপিকে তো কীভাবে গলা টিপে হত্যা করা যায় এই সকল পরিকল্পনা সরকারের মাথায়। সরকার যেটা সবচেয়ে বড় অন্যায় যেটা এই সরকার করতেছে সেটা হলো মানুষের ভোটাধিকারকে হরণ করতেছে। এবং এই ভোটাধিকারকে বাস্তবায়ন প্রতিষ্ঠা করার জন্যই কিন্তু মুক্তিযুদ্ধ। এবং এই মুক্তিযুদ্ধ চেতনা বলতে সরকারি দল সবসময় বলে এটা করলে মুক্তিযুদ্ধ চেতনা নষ্ট হয়, ওইটা করলে মুক্তিযুদ্ধের চেতনা নষ্ট হয়, ধ্বংস হয়ে যায়। কিন্তু মুক্তিযুদ্ধের মূল উদ্দেশ্যটাই কিন্তু ওই সময় 1970-71 সনে যদি পাক বাহিনী বা পাকিস্তান সরকার যদি এই নির্বাচনটা মেনে নিত, জনগণের রায়টাকে মেনে নিত, তবে তো আর এই রক্তক্ষয়ী একটা সংঘর্ষণের প্রয়োজন হইতো না। 1947 সনে যেদিন পাকিস্তানের জন্ম হয় সেদিনেই কিন্তু এত দূরত্ব আপনি বলতে চাচ্ছেন মানে নির্বাচনও আমাদের মহান মুক্তিযুদ্ধের একটি চেতনারই একটা নির্বাচন তো আমি জনগণের অধিকার কাছে আসতে চাই, যেটি জনগণের অধিকার তো প্রতিষ্ঠা নির্বাচনের মাধ্যমে। তৈমুর আলম খন্দকার যে আপনারা বিএনপিকে গলা টিপে হত্যা করতে চাইছেন, এর পাশাপাশি বলছেন যে মানে নির্বাচন প্রশ্নে আওয়ামী লীগের যে অবস্থান সেটিকে অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার মনে করছেন যে সেটি মুক্তিযুদ্ধের যেই চেতনা সেই চেতনার বাইরে, তার বাইরের অবস্থান নিয়েছে আওয়ামী লীগ অন্তত নির্বাচন প্রশ্নে। আমি আপনাকে বলি, তৈমুর ভাই একটু মুক্তিযোদ্ধা স্বাধীন মানে নির্বাচন সম্পর্কে মানে পাকিস্তান আমলের নির্বাচন সম্পর্কে একটা ব্যাখ্যা দিচ্ছে, এই ব্যাখ্যাটা ঠিক না। নির্বাচনে জিতার পর যদি পাকিস্তান ক্ষমতা দিত তাহলে হয়তো এই যুদ্ধ হতো না। এটা কিন্তু 6 দফার মূল লক্ষ্য ছিল 1 দফা। এবং আপনি জানেন যে জিয়াউর রহমান সেদিনকে পাকিস্তানের সামরিক শাসক ইয়াহিয়া খান 14ই জানুয়ারি বঙ্গবন্ধুকে সাংবাদিকদের উদ্দেশ্যে বঙ্গবন্ধু সম্পর্কে বলেছিলেন ভাবি পাকিস্তানের প্রধানমন্ত্রী। বঙ্গবন্ধু 7ই মার্চ বলছিলেন আমি পাকিস্তানের প্রধানমন্ত্রিত্ব চাই না, আমি বাংলাদেশের মানুষের অধিকার চাই। এবং 6 দফা সম্পর্কে আপনি জানেন যে 71 সালে আমার চাইতে তৈমুর ভাই ভালো জানেন, উনি হয়তো সেই মাঠে ছিলেন। জি, 71 সালের জানুয়ারি মাসের 3 অথবা 2 তারিখে সরোয়ার্দী উদ্যানে বঙ্গবন্ধু সেদিনকে সংসদ সদস্যদের শপথ পাঠ করিয়েছিলেন এবং বলেছিলেন 6 দফার দাড়ি সেমিকলন বাদ দিয়ে আমি শেখ মুজিবুর রহমান আপোষ করব না, এবং যারা 6 দফার সাথে বিশ্বাসঘাতকতা করবে তাদেরকে জ্যান্ত কবর দেওয়া হবে। এটা আমার সাথে এবং 6 দফার মূল লক্ষ্য ছিল হচ্ছে স্বাধীনতা। এবং বঙ্গবন্ধু এই যে ব্যারিস্টার ওমর সাহেবদের মতো বলেন এই সশস্ত্র যুদ্ধ, বঙ্গবন্ধু ধীরে 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 বাঙালিকে ঐক্যবদ্ধভাবে 7ই মার্চ পর্যন্ত নিয়ে গেছেন এবং 7ই মার্চের ভাষণে যা যা বলার উনি সেই দিক নির্দেশনা দিয়েছেন একটা দেশকে কিভাবে স্বাধীন করতে হবে। উনি যেটা বলেন যে নির্বাচন, হ্যাঁ নির্বাচনের ত্রুটি আছে, কিন্তু এই নির্বাচনে কিন্তু সংঘাত কম হয়েছে, রক্তপাত কম হয়েছে এই দেশে নির্বাচনে। আমার তৈমুর বললেন যে মুক্তিযুদ্ধের আমার চূর্ণভাই বলতেছিল যে এরশাদ সাহেবের বিরুদ্ধে আমরা লড়াই করলাম, সামরিক শাসকদের বিরুদ্ধে লড়াই করে আমরা গণতন্ত্র ফিরিয়ে আনলাম। সেই গণতান্ত্রিক দেশে বেগম খালেদা জিয়া 91 সালে ক্ষমতা আসলেন। এই গ্রিন রোডে সেদিনকে বিরোধী দলের নেত্রী একটি নির্বাচন কেন্দ্র দেখতে গিয়েছিলেন উপনির্বাচনে। সেদিন যুব দলের একজন উনি গাড়িতে নামার সঙ্গে সঙ্গে গুলি করলেন এবং একজন রিক্সা চালক নিহত হলেন। আমার ভাই গণতন্ত্রের কথা, জনগণ যদি বিএনপির সাথে থাকতো, আমি একটা উদাহরণ দিই, 96 সালের 15ই ফেব্রুয়ারি নির্বাচন হয়েছিল। সেই নির্বাচনে বেগম খালেদা জিয়া 18ই ফেব্রুয়ারি বললেন বাংলাদেশের নির্বাচন সুষ্ঠু নিরপেক্ষ হয়েছেন 15ই ফেব্রুয়ারি নির্বাচন। এবং বিবিসির সাংবাদিক আতাউস সামাদ বললেন যে আমার চোখ কানের উপর বিশ্বাস নষ্ট করতে হচ্ছে যে এই নির্বাচনে ভোট পড়েছে। তারপরও দেখলাম ঢাকা শহরে 1 লক্ষ করে ভোট পড়ছে এবং জনগণ কিন্তু সেই নির্বাচন মেনে নেয়নি বলে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সেদিন সকল দল মুক্ত অঙ্গনে জনতার মঞ্চ করে, খালি জনগণ না, সচিবালয়ের কর্মচারীরা, কর্মকর্তারা, ব্যাংক কর্মকর্তা কর্মচারীরা, সেদিনকে বিএনপির
এই অবৈধ ভোটারবিহীন নির্বাচনের বিরুদ্ধে সেদিনকে জনগণের যে দাবি ছিল রাতের বেলা অন্ধকারে তত্ত্বাবধায়ক সরকার পাশ করতে বাধ্য, জনগণ পক্ষে ছিল। আর বিএনপি বলেন জনগণ যদি পক্ষে থাকতো, আর যদি আমরা ভোটারবিহীন নির্বাচন করে থাকি, জনগণ যদি আমাদের প্রত্যাখ্যান করে, বিএনপির সাথে তো জনগণ মাঠে নামে না, বিএনপির কর্মীরা নামে। এখনও বিএনপির কর্মীরাও ঠিকমতো নামে না, কারণ তারা মনে করে তাদের নেতাদের, এই ব্যারিস্টার ওমর সাহেব বলেছেন, আমার কাছে ভিডিও আছে, যে বিএনপি 31 বছরও এই দেশে ক্ষমতা আসতে পারবে না। বিএনপির সাবেক পররাষ্ট্রমন্ত্রী মোর্শেদ খান বলে গেছেন স্কাইপের মাধ্যমে যে দল চলে সেই দলের কোনো ভবিষ্যৎ নাই। অর্থাৎ বিএনপির নেতাদের বক্তৃতায় বিএনপির কর্মীরা আজকে মাঠে নামতেছেন। আপনি দেখেন, আমি যদি বলি তৈমুর উত্তর দেবেন, এই করোনার ভ্যাকসিন নিয়ে আমি বিএনপির মহাসচিব কি বললেন, যে ভিআইপিদের জন্য এই ভ্যাকসিন আনা হয়েছে। আর ওনাদের মুখপাত্র কি বললেন, জনগণকে গিনিপিগ বানানোর জন্য এই ভ্যাকসিন আনা হয়েছে। আগে এমপি মন্ত্রীদের, প্রধানমন্ত্রী সহ এদেরকে ভ্যাকসিন নিয়ে প্রমাণ করতে হবে এই ভ্যাকসিন ঠিক আছে। প্রমাণ করা হলো, জনগণের ভিতরে আতঙ্ক ছড়ায়। বিএনপির কর্মীরা মনে করে সালাম দুঃখিত, আমরা ভ্যাকসিন নিতে পারতাম, সেই ভ্যাকসিন আমাদের নেতারা নিয়ে বন্ধ করে দিল। কারণ রিজভী সাহেব বললেন যে এই ভ্যাকসিন বিএনপির কর্মীরা আগে পরীক্ষা করে দেয় যাতে বিএনপি লোক মারা যায়। আমি শেষ করছি, দেখেন বিএনপির কথাবার্তার মধ্যে দিয়েই বিএনপি যে জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে, এটা দেখেন। বিএনপি উনি বলেন আন্দোলন, আমি তো শুরুতেই বলছি বেগম খালেদা জিয়ার অবদান, গলা টিপে ধরছেন, গলা টিপে না, ওনরা যেভাবে গলাটা, আপনি দেখেন বিরোধী দলের নেত্রীর সমাবেশে গ্রেনেড নিক্ষেপ করে, পৃথিবীর ইতিহাসে কোথাও আছে? 21 জন, একটা নারী নেত্রী সে 21 জন লোক মারা যায়, এই দেশে কোথাও আছে? আমি তো বললাম যে মোহাম্মদ নাসিমকে কিভাবে রাস্তায় পিটিয়েছে, তোফায়েল আহমেদকে জাতীয় নেতা। এই দেশে ইতিহাস আছে যে মুক্তিযুদ্ধের যিনি, 1 সেকেন্ডে শেষ, 30 সেকেন্ডে, মুক্তিযুদ্ধের যিনি যুদ্ধ অপরাধী তার গাড়িতে পতাকা, আর সেই ফেরিতে পুলিশের হাতে গ্রেপ্তার হয়ে মুক্তিযুদ্ধের অন্যতম নেতা সংগঠক তোফায়েল আহমেদ কুষ্টিয়ার কারাগারে যাচ্ছে। এই দৃশ্য তো বিএনপি দেখিয়েছেন, এই দৃশ্য তো বিএনপি দেখিয়েছেন। এই দেশে, যে দেশে বিরোধী দলের নেত্রীকে হত্যা করার চেষ্টা করা হয়, একটা দেশ তো গুম খুনের দেশ ছিল, হত্যার দেশ ছিল। আজকে আপনি বলেন যে এই সারির কোন নেতাকে বিএনপির গায়ে হাত দিছে? কোন নেতা? দর্শক অপেক্ষা করছেন। দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, আমি মুক্তিযোদ্ধা রাজেন্দ্র প্রসাদ আগরওয়াল, আক্কেলপুর, জয়পুরহাট। জি, আমার প্রশ্ন, স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী যেখানে সারা দেশে পালিত হতে যাচ্ছে এবং বিএনপিও পালন করবেন, আমরা এই মার্চ মাসে 7ই মার্চের ভাষণ শুনে মুক্তিযুদ্ধে গিয়েছিলাম। ঠিক সেই মুহূর্তে, সেই স্বাধীনতার মাসেই আজকে বিএনপি এক সমাবেশে বলা হয়েছে অস্ত্র নিয়ে যুদ্ধ করে এই সরকারকে সরাতে হবে। এ কোন ধরনের যুদ্ধ, এটা আমাদের জানা নাই মুক্তিযোদ্ধা হিসেবে। তৈমুর ভাইয়ের কাছে আমার প্রশ্ন, বিএনপি তৈমুর ভাইয়ের কাছে আমার প্রশ্ন এবং মুক্তিযোদ্ধা হিসেবে। জি, আপনাকে ধন্যবাদ সম্মানিত মুক্তিযোদ্ধা। এই স্বাধীনতার এই মাসের একদম শুরুতেই আপনাকে আমরা অভিনন্দন জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানের পক্ষ থেকে, আমাদের এই অনুষ্ঠানে ফোন করার জন্য। আমি তরুণ ভাই আপনার কাছে আসবো। আমি মুজিবুল হক চুন্নু এমপি আপনার কাছে আসতে চাই। সেটি হচ্ছে, যেটি বলা হয়ে থাকে যে মানে আন্দোলনের ইস্যুর যদি গণভিত্তি থাকে তাহলে যে কোনো সরকারের সময়ে আন্দোলন করে সেই দাবিটা আসলে আদায় করা যায়, কিন্তু কোনো সরকারকে আসলে আন্দোলন করে আসলে ফেলে দেওয়া যায় না যদি না সামরিক, বেসামরিক, আমলা এবং রাজনীতিবিদরা একাট্টা হয়ে কোনো আতাতে না জড়ান। তো এখন যেটি বলা হচ্ছে বিএনপির পক্ষ থেকে, বিএনপির একজন শীর্ষ নেতা যেটি বলেছেন অস্ত্রের কথা, আপনি বলছেন সেটি আসলে বাস্তবে আসলে প্রয়োগ করা সম্ভব নয়। তাহলে এখন আসলে এই সময় আসলে এই ধরনের বক্তব্য দেওয়ার পেছনে আসলে কারণটা কি? দেখুন, এখানে দুজনে আছেন বিএনপির, তারাই তো প্রমাণ যে তারা আন্দোলন করেছিল আমাদের বিরুদ্ধে। আন্দোলন করার ফলে আমরা জাতীয় পার্টি আমরা ক্ষমতা থেকে পদত্যাগ করতে বাধ্য হয়েছিলাম বা পদত্যাগ করেছিলাম। ঠিক এরকম 1996 সালেও আওয়ামী লীগ আন্দোলনের কারণে বিএনপি পদত্যাগ করেছিল নির্বাচনের পরে। কাজেই জনগণের ইস্যু নিয়ে আন্দোলন করলে সরকার পতন হবে না, এটা ঠিক না। এক। আর 2 নম্বর হলো, আমি মনে করি একজন গণতান্ত্রিক কর্মী হিসাবে, রাজনৈতিক কর্মী হিসাবে, যে একটি দল যখন ক্ষমতায় আছে
সেই দলটি ক্ষমতা থাকা অবস্থায় কি কি ত্রুটি করছে, কি কি অন্যায় করছে, কি কি ভুল করছে, এইগুলি নিয়ে জনগণের কাছে যাওয়া উচিত। জনগণকে সম্পৃক্ত করা উচিত, করে আন্দোলন করা উচিত। আন্দোলনের ক্ষমতায় যদি না মানে যদি সরকার পতন না হয়, নির্বাচনে তো সরকারের পতন হবে, বা নির্বাচনে তো যারা জনগণের পক্ষে কথা বলবে তারাই ক্ষমতা যাবে। আর একটা হলো যে হ্যাঁ, এখন একটা প্রশ্ন আছে, নির্বাচন নিরপেক্ষ হবে কিনা। দেখুন, নির্বাচন নিরপেক্ষ হবে কিনা এই প্রশ্নটা আমাদের সবার। আমি জাতীয় পার্টির নেতা হিসেবে কর্মী হিসেবে মনে করি, বাংলাদেশে যে পদ্ধতিতে নির্বাচন আছে, এই পদ্ধতিতে নির্বাচন কখনোই সুষ্ঠু এবং নিরপেক্ষ হবে না। এর প্রমাণ 91 সালে নির্বাচন হওয়ার পর আওয়ামী লীগ বলেছে সে নির্বাচন সুষ্ঠু হয় নাই, 96 সালে নির্বাচনের পর বিএনপি বলেছে নির্বাচন সুষ্ঠু হয় না, 2001 সালে যখন নির্বাচন হয় তখন যারা ক্ষমতা যায়, তা ভালো ক্ষমতা জানায়, তারা বলেন যে নির্বাচন সুষ্ঠু হয় নাই। ঠিক এই সবসময় এই কাজটি করে আসছে। কাজে বাংলাদেশে যদি নির্বাচন সুষ্ঠু করতে হয়, তাহলে প্রতিনিধিত্বমূলক নির্বাচনের যে ব্যবস্থা, সেই ব্যবস্থা আনা উচিত। আরেকটা হলো যে এই স্থানীয় সরকার নির্বাচনগুলি এগুলি ঠিক অনেক জায়গায় বিতর্ক হচ্ছে। আমি কামাল ভাইকে বলবো যে আওয়ামী লীগের কি সব পৌরসভা নির্বাচনে কি নেওয়া দরকার ছিল? অনেক পৌরসভাতে দেখা যায় যে বিএনপি বা অন্য দলের প্রার্থীরা সঠিকভাবে নির্বাচন পরিচালনা করতে পারছেন না, বা ভোট কেন্দ্রে তারা তাদের এজেন্টরা যেতে পারছে না। এমনকি গত 2 দিন আগ পরশুদিনে সৈয়দপুর পৌরসভা জাতীয় পার্টির ক্যান্ডিডেট, সেখানে খুব জনপ্রিয় ক্যান্ডিডেট, সে নির্বাচিত হওয়ার কথা, কিন্তু অনেক কেন্দ্রে জাতীয় পার্টি কর্মীদের বের করে দেওয়া হয়েছে। এই ত্রুটিগুলি আমার মনে হয় এটা দায়িত্ব অবশ্য নির্বাচন কমিশনের, কিন্তু সরকারের বা সরকারি দলেরও এইগুলি আমি মনে করি পরিহার করা উচিত। নির্বাচনকে প্রশ্ন সম্মুখীন যাতে না হয়, সেটাই আমি মনে করি, সেই লক্ষ্যে যাওয়া উচিত। আরেকটা জিনিস হলো যে আমরা একটা কথা বলেছেন যে এই নর্মসের বিষয়ে, আসলে আমাদের রাজনৈতিক দলগুলি নেতৃত্ব আমরা যারা আছি, আমরা কখনোই নর্মসটা আমরা আসলে আমরা মানি না। যেমন ওই আওয়ামী লীগ বিএনপি নেতাদের সম্পর্কে অনেক বাজে কথা বলেন, বা আওয়ামী লীগ অনেকে বিএনপির মূল নেতৃত্ব সম্পর্কে বাজে কথা বলেন। এইগুলো আমাদের পরিহার করা উচিত। আমাদের আসলেই রাজনৈতিক দল এক দল আরেক দলের সাথে তো মত পার্থক্য থাকবে, কিন্তু প্রত্যেক জায়গায় আমাদের মানে সহনশীল ব্যবহারে আচরণে আমাদের মানে একের প্রতি আরেক দলের আস্থা থাকা উচিত। আর আসলে আমাদের চলছে গণতন্ত্রের, সেই গণতন্ত্র যদি প্রতিষ্ঠা করতে হয়, তাহলে আমাদের সকল দলের কর্মীদের আমাদের গণতন্ত্রের প্রতি সচেতন হওয়া উচিত। এই অসুস্থ যদি আমরা থাকি, যদি সহিষ্ণুতা না আছে, তাহলে কিন্তু গণতন্ত্রের যে সমস্ত উপকরণগুলি আছে, সেইগুলি আমরা বাস্তবায়ন করতে পারবো না। আমি আশা করবো জি, মুজিবুল হক চুন্নু এমপি, আপনাকে ধন্যবাদ। অ্যাডভোকেট তোমরা খন্দকার, আমি আবারও আপনার কাছে আসতে চাই। এই যে ইউনিয়ন পরিষদের নির্বাচনে আর বিএনপি যাবে না, মানে এই যে সিদ্ধান্ত, সেটার সাথে কি তৃণমূলের নেতাকর্মীরা একমত? অবশ্যই। কেন আমি বলি যে এখন তো নির্বাচন হচ্ছে না, সেটা তো আপনারা সংবিধানের পৌরসভা নির্বাচনগুলো হচ্ছিল তখনও বলছিলেন, তারপরেও বলছিলেন যে এখনো বলি মানে রাজনীতির স্বার্থে, সাধারণ মানুষের কাছে যাওয়ার স্বার্থে আপনারা সেটি করেই যাবেন। করে যাব, ঠিক আছে। ওই সময় কথাটা বলা হয়েছিল আমরা আমাদের ইচ্ছাটাকে প্রকাশ করার জন্য, যে আমরা নির্বাচনটা করতে চাই। বিএনপি তো নির্বাচনমুখী দল, কিন্তু কথা হলো এই নির্বাচনে অনেক জায়গায় দেখা গেছে যে নমিনেশন পেপারই দাখিল করতে পারেনি। অনেক জায়গায় দেখা গেছে বৈধ নমিনেশন পেপার আছে, কিন্তু সেটারে আরেকজনে দিয়া প্রস্তাবকারী বানায়, সেম লোকের করে দিয়া সেখানে তার নমিনেশন পেপার বাতিল করে দিছে। আমাদের তারাবো পৌরসভায় এই ধরনের ঘটনা ঘটছে। এবং আপনার দেখেন না, এখন নির্বাচনে না গিয়ে আসলে কি অর্জন হবে? না, অন্তত নির্বাচনের কারণে আপনাদের লোকজন সংগঠিত হচ্ছিল, এত মাইর খেয়ে লাভ নাই, এত মামলা দেওয়া হয়তো লাভ নেই। আর নির্বাচন তো এখন যেহেতু বর্তমান সরকার নির্বাচনটাকে তাদের স্থানীয় সরকার যে নির্বাচন, এটাও কিন্তু তাদের পকেটে নিয়ে গেছে। কিভাবে নিয়ে গেছে? যে এইটাও দলীয় ব্যানারে করতেছে। আর দলীয় ব্যানার অর্থ কি? প্রশাসনের ব্যানার, পুলিশের ব্যানার, এসপির ব্যানার, ডিসির ব্যানার, তারা এই নির্বাচনগুলি করে। এবং কোনো বিএনপির কোনো কর্মী সেখানে মাঠে থাকতে পারে না। এবং কোনো এবং আপনার দেখেন জনগণ ভোট দিতে যায় না। যদি হইতো
এই এই নির্বাচনটা সুষ্ঠু হইতো বা নির্বাচনের প্রতি মানুষের, এই সরকারের নির্বাচনের প্রতি মানুষের আস্থা থাকতো, তবে তো জনগণ ভোট দিতে চায়। এই অবস্থান তো আপনি একটা- একটা কথা চিন্তা করেন। 2018 আগে ছিল, তারপরে না, আবার একটা আপনারা কথা সেখান থেকে চিন্তা- সরে আসলেন। না, না, এই যে- এখন আবার সরে যাচ্ছেন। চিন্তা- না, আমি আপনি- ছোট করে যদি জানতে চাই, আসলে নির্বাচনে গিয়ে তেমন লাভ হচ্ছে না, কিন্তু নির্বাচনে না গিয়ে আসলে কি অর্জন হবে? যে এই অর্জন হবে যে একটা এই যে এত বড় দস্যুতা, এটাকে বিএনপি এটার মধ্যে শেয়ার হোল্ডার হইল না। আপনার চিটাগাং সিটি কর্পোরেশন নির্বাচনটা আপনি দেখেন, এত বড় শহর, এত থিকলি পপুলেটেড এরিয়া, সেখানে মাত্র 22% লোক ইয়ের বক্তব্য অনুযায়ী, এই নির্বাচন কমিশনের বক্তব্য অনুযায়ী মাত্র 22% ভোটার সেখানে ভোট দিতে গেছে। ঢাকা 10 আসনের নির্বাচনের আমি যেটা জানতে চাই, নির্বাচন নিয়ে আসলে আপনি বলবেন, আমি বুঝাই নির্বাচন নিয়ে আসলে বিএনপির অ্যানালাইসিস বা বিশ্লেষণটা কি, অবস্থানটা আসলে কি? আমরা তো বিভিন্ন সময় বিভিন্ন রকম দেখতে পাচ্ছি। আমি ক্লিয়ার করি। ক্লিয়ারটা হলো এই, নির্বাচন কমিশনের যে ব্যবহার, নির্বাচন কমিশনের যে অ্যাকশন এবং সরকারের যে অ্যাকশন কার্যক্রম, এটার পরিপ্রেক্ষিতেই বিএনপিকে টাইম টু টাইম তাদের এই পরিবর্তন আনতে হইতেছে। যেমন ঢাকা 10 আসনের নির্বাচনের যে সিনিয়র সচিব নির্বাচন কমিশনার, সে বলছে যদি আপনাদের এটা স্মরণ থাকে, কামাল ভাইয়ের স্মরণ থাকার কথা, যে একটা ভোটও যদি পড়ে এই নির্বাচন বৈধ। এটা কি একটা নির্বাচন কমিশন বলতে পারে? একটা ভোটের জন্য একটা ভোট হইলে নির্বাচনটা বৈধ হয়ে যাবে? নির্বাচন কমিশন নির্বাচনটাকে এমনভাবে একটা জায়গায় নিয়ে আসছে সরকারের নির্দেশে, যে এখানে কোনো সাধারণ মানুষ এখন আর প্রার্থী হওয়ার কোনো প্রয়োজন পড়ে না, ভোট দেওয়ার প্রয়োজন পড়ে না। এই ইয়ে থেকে মানে হচ্ছে বঙ্গভবনের সামনে আর কোনো নির্বাচনেই আপনারা যাচ্ছেন না। আওয়ামী লীগের থেকে যেটা বলা হয়, কামাল হোসেন, আপনার কাছে থাকবে না ইনশাআল্লাহ। জি, আপনার কাছে যেটা জানতে, সেটা হচ্ছে নির্বাচন নিয়ে কামাল ভাই আপনি মানে যাই বলেন না কেন, শুধুমাত্র বিএনপি নয়, আপনাদের যে নির্বাচনী মিত্র বা রাজনৈতিক মিত্র আছে, তারা কিন্তু প্রত্যেকেই কিন্তু যে বর্তমানে যে নির্বাচন প্রক্রিয়া, সেটি নিয়ে আসলে প্রশ্ন তুলছেন, শুধুমাত্র জাতীয় পার্টি না। আমি আপনাকে বলি যে নির্বাচনে কিছু ত্রুটি আছে। আপনি কিছু বলছেন না, আমি সবাই কিন্তু বলছেন, না, সবাই ওইটা তো বলবেই। আমি নির্বাচনে একমাত্র আওয়ামী লীগ ছাড়া সবাই বলছে বড় ধরনের ত্রুটি আছে। আমি বলি যে নির্বাচনে কিছু ত্রুটি আছে, কিন্তু এই দেখেন পৌরসভা নির্বাচনগুলোতে আপনার টেলিভিশনটা খোলে, ম্যাক্সিমাম ভোটাররা ভোট কেন্দ্রে যাচ্ছে, 50%, 60% ভোটাররা ভোট কেন্দ্রে গেছে। চুন্নুভাই সৈয়দপুরের কথা বললেন, হ্যাঁ হয়তো প্রেশার হইতে পারে, জাতীয় পার্টির পর হুমকি দিতে পারে, এটা দিতে পারে, আমি অস্বীকার করি না, কিন্তু সেইখানে যে ভোট হয়েছে, টোটাল ভোট বিএনপি, জাতীয় পার্টি এবং আওয়ামী লীগের ভোট মিলে প্রায় আপনার 50,000 ভোট কাস্ট হয়েছে। বিএনপির ভোট মানে 11 না 12,000, আমি যত পুরোটা আমি জানি না, জাতীয় পার্টির 11-12,000, আওয়ামী লীগ মানে 20 না 21,000 ভোট, এরকম ভোট কাস্ট হয়েছে। তাহলে এত ভোটগুলো ভোটাররা ভোট কেন্দ্রে গেছে। এখন যেটা হচ্ছে যে হ্যাঁ, তারপর ত্রুটি আছে, শক্তিশালী বিরোধী দল যদি নির্বাচনটাকে নির্বাচন হিসাবে চ্যালেঞ্জ হিসাবে গ্রহণ করে, তাহলে করে। এখন নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্য যে সেটা আলাদা বিষয়। তৈমুর ভাই যেটা বললেন যে নির্বাচনে, আমি তৈমুর ভাইদের আমলে, তৈমুর ভাইরা, আমি অতীত টানতেছি, অতীত হয়েছে বলে তাই আমরা করবো, তারপরে একটু জনগণের স্মরণ করিয়ে দিতে চাই যে তৈমুর ভাইরা যে বড় কথা বলে, তাদের নেতা ছিল মেজর মান্নান, তিনি বলছে মাগরুর নির্বাচনকে হার মানিয়েছেন যখন তেজগাঁ ফালুস সাহেবকে নির্বাচিত ঘোষণা করা হয়, এবং জনকণ্ঠের নিউজ ছিল কারচুপির সকল রেকর্ড ভঙ্গ। এই দেশে টেবিলের উপর সিল মারা প্রক্রিয়াটা শুরু করছে, কিন্তু ধরেন আমি ৭৫ সালের ১৫ বঙ্গবন্ধু হত্যা করার পর জিয়াউর রহমান, এরশাদ সাহেব, এটা আমি বাদ দিলাম, শুরুর কথা বলছেন, এরপরে এটা আমি বাদ দিলাম। 14 নির্বাচন, 18 নির্বাচনে, 14-18 নির্বাচনে কিন্তু সিল মানে ভোট কম পড়ছে, 14-18 নির্বাচনে সিল ভোট কম পড়ছে, কিন্তু মানে বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচন নিয়ে আপনারা 15 ফেব্রুয়ারি নির্বাচন নিয়ে আপনাদের বড় ধরনের সমালোচনা ছিল যে 54 বা 44টা মানে এমপি কেন বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত হলো, কিন্তু এরপরে আপনারা 14 সালে এসে আপনারা কতজনকে বিনা আমি বলি যে 151 জন বিনা প্রতিদ্বন্দ্বিতা হয়েছে। আমি আপনার কাছে স্বীকার করি, এটা স্বীকার করতে অসুবিধা নেই। এখানে বাংলাদেশে, সেখানে আমি বলতেছি না নির্বাচন ব্যবস্থা অগ্রগতিটা কোন জায়গায় হচ্ছে, যেই জায়গাটাকে আপনারা প্রশ্ন করছেন, যেটাকে প্রশ্ন করে আপনারা আন্দোলন করছেন, তারপরে যখন আপনারাই আবার ক্ষমতায় যাচ্ছেন, নির্বাচন করছেন, তখন আবার সেটাকে ছাপিয়ে যাচ্ছে। না, ছাপিয়ে যাওয়ার কারণটা আমি বলি, এই ব্যর্থতা যেমন আমাদের আছে। আপনি দেখেন সেই নির্বাচনটাকে গ্রহণযোগ্যতা করার জন্য সেদিন যদি বিএনপি একটি শক্তিশালী বিরোধী দল, জাতীয় পার্টি শক্তিশালী বিরোধী দল, অন্যান্য দল তো সবাই আওয়ামী লীগের সাথে জোট করছে, তাহলে প্রতিপক্ষ হচ্ছে বিএনপি নির্বাচনে যায়নি, তাহলে 151টা সিটে তো প্রার্থী দেওয়ার মতো অন্য কোনো দল নাই,
এটা যেটা বাস্তবতা। কিন্তু সেই নির্বাচনকে প্রশ্ন গ্রহণযোগ্য করার জন্য সেদিন কিন্তু আজকের প্রধানমন্ত্রী সেদিনকে বিরোধী দলের নেত্রীকে ফোন করেছিলেন, আসেন আমরা এই মন্ত্রণালয়গুলো আপনাদের দেবো, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, তারপর আপনি আসেন, যদি আরও কিছু আলোচনা করা যায় আলোচনা করেন। সেদিনকে উনি কী আলোচনা করেছেন, কি উত্তর দিয়েছেন, মানে নিজামী সাহেবের মুক্তির দাবিতে হরতাল ছিল, সেই হরতালের কারণে উনি আসেন নেই, তারপরে আসেন নেই। তাহলে সেদিন যদি বিরোধী দল তার ভূমিকাটা না রাখে তাহলে দায় দায়িত্ব তো সরকারের একা না। আমি মনে করি হ্যাঁ 151 জন হয়েছেন, এটা ঠিক আছে, কিন্তু অতীতে যে ব্যালটে সিল মারা এটা তো ইডারা শুরু করছেন তৈমুর বেলা 91 সালে চুন্নুভাই যেটা বললেন যে আপনারা গণতন্ত্রের জন্য ফাইট করলেন, আমরা পদত্যাগ করি বা আমরা ক্ষমতা ছাড়ি, সেই নির্বাচনের মধ্যে দিয়ে আসার পর আমরা মনে করছিলাম গণতান্ত্রিক দ্বারা অব্যাহত থাকবে। মাগুর নির্বাচনে তো টেবিলের উপর ব্যালট মেরে সিল মারলেন, এটা তো বাংলাদেশে। আর উনি বললেন যে নির্বাচন 3 দিনে অর্ধেক ভোটার তালিকাভুক্ত হয়েছে এই দেশে এবং 1 কোটি ভুয়া ভোটার হয়েছে। নির্বাচনের পিয়নরা রিটার্নিং অফিসার কি প্রিজাইডিং অফিসার হয়েছে, এটি বিএনপির আমল হয়েছে, প্রথম আলোর নিউজ। সেই জায়গাটা যদি আমি যদি চুন্নুভাইয়ের জায়গা থেকে যদি বলি, মানে আপনাদের মানে দুই পক্ষের আমলে হয়েছে, তো সেই ক্ষেত্রে যে মানে এর আগে 90-এর আন্দোলন, সেই জায়গা থেকে আসলে জনগণের কাছে কমিটমেন্টটা আসলে কি? আমি সেই চেতনাকে ধরে রাখতে পারি। তারপরে বাংলাদেশ জনগণের কাছে কমিটমেন্টটা কি? আমি নির্বাচনের ব্যাপারে কিন্তু বাংলাদেশের মানুষের কাছে যে কমিটমেন্ট বাংলাদেশ আওয়ামী লীগ করেছেন সেইটা কিন্তু হ্যাঁ নির্বাচনের ব্যাপারে আপনি বলতে পারেন প্রশ্নবিদ্ধ থাকতে পারে, কিন্তু বাংলাদেশের মানুষের অর্থনৈতিক মুক্তির ক্ষেত্রে আজকে কেন বিএনপির মাঠে মানুষ নামে না? বাংলাদেশের মানুষ খেয়ে পরে ভালো আছে, মানুষের অন্যের নিশ্চয়তা আছে। আমি এক সেকেন্ডে শেষ করে দিই। মানুষের অন্যের নিশ্চয়তা আছে, বস্ত্রের নিশ্চয়তা আছে, বাসস্থানের নিশ্চয়তা আছে, লেখাপড়ার নিশ্চয়তা আছে, চিকিৎসার নিশ্চয়তা আছে এবং বিদ্যুতের নিশ্চয়তা আছে। মানুষ যে সামাজিক আন্দোলন গড়ে তুলবে এটা তো বিএনপি নাই, কারণ বিএনপির আমলে বিদ্যুতের দাবিতে আপনি নির্বাচন নিয়ে যে প্রশ্ন তুলেছেন এবং উদ্বেগের কথা বলেছেন, সেটির জন্য প্রধানত যে প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দলগুলো আছে, প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা আছেন, তাদেরকেই আসলে দায়ী করছেন এস এম কামাল হোসেন, যে তারাই আসলে প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলতে পারছেন এবং সেই কারণেই মানে যত ধরনের অভিযোগ উঠছে সেগুলি ওঠার সুযোগ পাচ্ছে। কামাল ভাইকে ধন্যবাদ দিই যে উনি স্বীকার করছেন যে ভুল ত্রুটি আছে, আসলেই অনেক ভুল ত্রুটি আছে। উনি বলছেন কিছু ভুল ত্রুটি, আমি বলি ভুল ত্রুটি একটু না অনেক বেশি। সৈয়দপুর নির্বাচনটা আমরা জানি, কালকে আমার দলের চেয়ারম্যান আগামীকালকে সাংবাদিক সম্মেলন করবেন, বিস্তারিত তিনি বলবেন। ওইখানে আমাদের খুব শক্তিশালী ক্যান্ডিডেট ছিল, এখানে আসলে জোর করা হয়েছে, কোনো সন্দেহ নাই। আর একটা বিষয় হলো যে ইউপি নির্বাচন, এই যে আমাদের যে বলছেন আমাদের তৈমুর ভাই, ওনার সাথে আমি একমত। ইউপি নির্বাচনে ওই প্রতীকের বিষয়টা, এটা আমরা অনেকবার প্রধানমন্ত্রীকে অনুরোধ করেছি, সরকারকে বলেছি যে অন্তত ইউনিয়ন কাউন্সিলের নির্বাচন, ইউপি নির্বাচনে এই জাতীয় প্রতীকটা দেন না। কারণ হয় কি, নৌকা আওয়ামী লীগের জাতীয় পার্টি লাঙ্গল, বিএনপির দানেশের, যখন এই ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় প্রতীকটা যখন নৌকা থাকে, যেহেতু ক্ষমতাসীন দল, কাজে একটা ইনফ্লুয়েন্স আপনার প্রশাসনের ইনফ্লুয়েন্স থাকে ইয়ের পক্ষে, নৌকার পক্ষে, যার ফলে সেখানে কিন্তু ইউপি নির্বাচনটা নিরপেক্ষ আশা করা যায় না। এবং আমরা তো মনে করি যে আমরা নিজেরাও চিন্তা করছি যে ইউপি নির্বাচনে যে আমাদের দল থেকে অনেক ক্যান্ডিডেট আমরা দিব, সেই দেওয়ার পরে এই নৌকা যেহেতু আছে, নৌকা অনেক সময় দেখা যায় নির্বাচন কমিশনের সহায়তা করে, প্রশাসন সহায়তা করে, সেখানে আমাদের ক্যান্ডিডেটটা কি করবে, মানে আদৌ তারা পুলিশ করতে পারবে কিনা, এই বিষয়টা আমরা আসলে গভীরভাবে চিন্তা করছি যে আমরা কি করব। আমি কামাল ভাইকে বলবো যে আপনার দলকে বলেন যে আপনাদের তো পার্লামেন্টে 230 বেশি, প্রায় 300 কাছে তো আপনাদের সিট, আপনার ক্ষমতা আছেন, 5 বছর 2 বছর গেছে, 3 বছর আছে, একদম পৌরসভার সব মেয়র আপনাদের হতে হবে, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সব আপনাদের হওয়া লাগবে। এই ধরনের দৃষ্টিভঙ্গিটা আপনাদের থাকা উচিত না। আমাদের ইউনিয়ন পরিষদ নির্বাচনটা দলীয় প্রতীক না দিয়ে নিরপেক্ষভাবে আমাদের দাবি। ঠিক আছে, আমি মনে হয় আপনার অডিও শুনতে পাচ্ছি না, অথবা আপনি শেষই করেছেন। আমি অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার, আপনার কাছে জানতে চাই, আসলে এখন আপনারা নির্বাচনে যাবেন না, মানে রাজপথেও মানে বিএনপির সমর্থকরাও যেভাবে মানে প্রত্যাশিত সেভাবে আপনারা আন্দোলন করতে পারছেন না, তো সেই ক্ষেত্রে আসলে বিএনপির মানে ভবিষ্যৎ রাজনৈতিক কৌশলটা আসলে কি বা কর্মসূচিটা আসলে কি, একদমই সংক্ষেপে? সংক্ষেপ বলতে কামাল ভাই বলছেন যে এই দেশের মানুষ সুখে আছে, শান্তিতে আছে, এই চিকিৎসা পাচ্ছে, খাওয়া পাচ্ছে, এই জন্য মানুষ আন্দোলন নামে না। কিন্তু এই দেশের মানুষ সবচেয়ে বেশি অশান্তির মধ্যে যেটা আছে সেটা হলো মানুষের নিরাপত্তা। দ্বিতীয়ত হইল
না, প্রথম হলো মানুষের ভোটাধিকার। মানুষ তার কাঙ্ক্ষিত তার এলাকাটাকে, তার পার্লামেন্টে কে তার জনপ্রতিনিধি বলছে যে আপনারা ভূমিকা রাখছেন না। সেটা আমরা ভূমিকা যথেষ্ট রাখছি, কিন্তু যেহেতু তাদের কাছে অস্ত্র আছে, তাদের কাছে আইন শৃঙ্খলা বাহিনী আছে, এবং আইন শৃঙ্খলা বাহিনীটা অনিয়ন্ত্রিত, এবং এই অনিয়ন্ত্রিত মাঝে মধ্যে দেখা যায় যে এই আইন শৃঙ্খলা বাহিনী নিজেই বিভিন্ন অপরাধের মধ্যে, বিভিন্ন মাদক ব্যবসার মধ্যে অনেকে তাদের আইন শৃঙ্খলা বাহিনী অনেক সদস্য সেখানে জড়ায় পড়ে। এটা কেন জড়ায় পড়ে? সেটা এই জন্য জড়ায় পড়ে যে তারা এখন মনে করে যে সরকারকে টিকায় রাখছি আমরা বিএনপিকে পিটাই, বিএনপিকে ফলস মামলা দিই, মামলা দিয়ে রিমান্ড আনি আবার পিটাই। এই কলা কৌশলের মধ্যে এই গেরাগলের মধ্যে বিএনপি যেহেতু একদমই আর কয়েক সেকেন্ড আছে, মানে এই অবস্থা থেকে মানে যেটি বলা হচ্ছে যে মানে সংসদে আপনারাই, তারপরে মানে স্থানীয় সরকারের সকল জায়গাতেই আপনাদের নিতে হবে, এটা একটা বারে বারে আমরা নিতে চাই না। উনি যেটা বললেন, একটা কথা বলেন, তৈমুর ভাই যেটা লাস্টে করলেন যে এই তৈমুর ভাইরা 20 সেকেন্ড তৈমুর ভাইরা অতীতে যা যা অনিয়ম করছে ওনারা অন্যদের ভিতরে সেইটা খুঁজে পায়। তৈমুর ভাইরা বিদ্যুৎ দিতে পারে নাই, মানুষ গুলি করে মারতে। তৈমুর ভাইরা মানে হত্যাকাণ্ড সংগঠিত করছে, খুন, দুর্নীতি, সন্ত্রাস, নৈরাজ্য, দুর্নীতিতে 5 চ্যাম্পিয়ন, মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়েছেন, টেবিল উপর ব্যালট সিল মেরেছেন। এই কাজগুলো তৈমুর ভাইরা মনে করে এই ক্ষমতায় আছেন। আপনি যেটা বলেন নির্বাচন প্রক্রিয়ার ব্যাপারে, ধরেন এই যে স্থানীয় সরকার নির্বাচনের প্রতীক বরাদ্দ, এটা কিন্তু সকল রাজনৈতিক দলের সাথে আলোচনা করেই নির্বাচন কমিশন করেছেন। নির্বাচন কমিশনে সেদিনকে বিএনপিও মতামত দিয়েছেন। বিএনপি যদি মতামত না দেয়, কামাল হোসেন, আমাদের সময় নেই, আমাদের শেষ করতে হচ্ছে। আপনাকে ধন্যবাদ অ্যাডভোকেট তুমরুল আলম খন্দকার এবং মোহাম্মদ মুজিবুল হক চুন্নু এমপি। দর্শক, আপনাদেরও ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের সম্পাদকীয়। আগামীকাল আবারও দেখা হবে রাত 10টায়। দেখার আমন্ত্রণ রইল। শুভরাত্রি।